স্বাগতম সবাইকে ভৌতিকের ৩১তম এপিসোডে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আমিও ভালো আছি, তাই আপনাদের কাছে নতুন একটা এপিসোড নিয়ে চলে আসলাম। আশা করি আপনারা সবাই আমাদের গত এপিসোডটি শুনেছেন এবং যারা এখনও শুনেননি কাইন্ডলি আমাদের লাস্ট এপিসোডটি চেক করে নেবেন এবং শুনে নেবেন। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। আমাদের সাবস্ক্রাইবার দিন দিন বাড়তেছে এবং আপনারা যে সাপোর্ট দিয়ে যাচ্ছেন সেটার জন্য। তারপরও আবারও রিকোয়েস্ট, যারা আজকে নতুন শুনতেছেন তারা কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক বাটনে হিট করতে ভুলবেন না এবং বেশি বেশি শেয়ার করবেন যাতে আরও মানুষ আমাদের স্টোরিগুলো শুনতে পারে। তো আমি চলে যাব আজকের যে কাহিনী বা আজকের যে অভিজ্ঞতা সেটিতে। তো আপনাদের সাথে আমি আজকে যে কাহিনীটি শেয়ার করব সেটি আমাকে সেন্ড করেছেন রুবেল নামে একজন লিসেনার। রুবেল আমাদের ফেসবুক পেজে এই কাহিনীটি লিখে পাঠিয়েছেন এবং খুব সুন্দর একটি কাহিনী, খুব মর্মান্তিক এবং খুব ইন্টারেস্টিং বলা যায়। এবং আমাকে তিনি বলেন আমি যেন পুরো কাহিনীটি আমার মতো করে, যেভাবে আমি আপনাদের সবসময় শোনাই ঠিক সেভাবেই আপনাদের সাথে শেয়ার করি। তো আমি মূল ঘটনায় চলে যাব, মন দিয়ে আপনারা শুনবেন পুরো কাহিনীটি। এই কাহিনীটি কিন্তু খুব ইন্টারেস্টিং, আপনারা শুনলে বুঝতে পারবেন। সো খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। এই কাহিনীটি মূলত রুবেলের সাথে ঘটা কোনো কাহিনী না। এই কাহিনীটি রুবেলদের এলাকাতেই ঘটে, তবে অনেক বছর আগে, এবং এই কাহিনীটি রুবেল শুনে তার চাচার মুখ থেকে। তো যাই হোক, সে অনেক বছর আগের ঘটনা। রুবেলদের গ্রামটা তখন ছিল মানে অজপাড়াগা বলতে যেরকম বোঝায় ঠিক ওই রকম একটা গ্রাম। ছোট সেই গ্রামে ৩০-৪০ ঘরের একটা জনবসতি ছিল এবং সবাই সবার সাথে খুব মিলেমিশে দিন কাটাতো আর কি। সেই সময়কালে যেরকম হতো, মানুষজন খুব একজন আরেকজনের প্রতি আন্তরিক থাকতো এবং খুব মিলেমিশে থাকতো। তো এমনই একদিনের ঘটনা, সন্ধ্যার দিকের সেই গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছিল ছোট্ট একটা গ্রাম্য নদী। সেই নদীর পাড়ে খেলতে গিয়েছিল রুবেলের চাচা এবং তার চাচার আরও কিছু বন্ধু। তো তারা মূলত নদীর পাড়ে যে বালিচর ছিল সেখানে খেলতেছিল। এমনই একটা মুহূর্তে তাদের মধ্যে একজন, মানে ওই রুবেলের চাচার বন্ধু আর কি, হঠাৎ করে বালির মধ্যে কুড়াকুড়ি করতে গিয়ে একটা জিনিস আবিষ্কার করে ফেলে। সেই জিনিসটা হচ্ছে একটা লাশ, এবং একটা মেয়ে মানুষের লাশ ছিল। তবে কার লাশ সেটা আসলে চেনার কোনো উপায় নেই, কারণ লাশটার কোনো মাথা ছিল না। দেখে মনে হচ্ছিল মানে কেউ যেন মাথাটা কেটে দর থেকে আলাদা করে মানে এখানে বালির মধ্যে পুঁতে রেখে গিয়েছে। তো সেই সময় এরকম একটা দৃশ্য দেখে রুবেলের চাচা আর মানে সেখানে দাঁড়াতে পারেননি, এবং ওনার যে ফ্রেন্ডরা ছিল, বন্ধুরা ছিল, সবাই মিলে ভয়ে মানে সেখান থেকে পরিমরি করে দৌড়াতে থাকে। এবং দৌড়াতে দৌড়াতে তারা রুদ্ধশ্বাসে দৌড়াতে দৌড়াতে গ্রামে ঢুকে। তো গ্রামে এসে সবাইকে বলে এরকম একটা কাহিনী, তারা এরকম একটা লাশ নদীর পাড়ে পেয়েছে। তো গ্রামের মানুষ শোনা মাত্রই আর দেরি করে না, দলে দলে নদীর পাড়ে ছুটতে থাকে, সবাই মানে সেদিকে যেতে থাকে। মুহূর্তের মধ্যেই সেই শুনশান নদীর পাড় মানুষে পরিপূর্ণ হয়ে যায় এবং ছেলে বুড়ো থেকে শুরু করে মানে ঘরের মা বোনরা পর্যন্ত নদীর পাড়ে ভিড় করতে থাকে। তো সবারই ইন্টারেস্ট ছিল কার লাশ সেটা দেখার জন্য, সবাই সেখানে যাচ্ছিল। কিন্তু বিপত্তি ঘটে একটাই, কার লাশ আসলে কেউ চিনতে পারতেছিল না। তো এটা কি কারণে সেটা আপনারাও বুঝতে পারতেছেন, কারণ লাশের মাথা সাথে ছিল না। তো সেটা নিয়ে আসলে সবাই চিন্তার মধ্যে পড়ে গিয়েছিল, এই লাশটা কার বা কোত্থেকে আসলো। এভাবে এক সময় সেই গ্রাম থেকে খবরটি মানে অন্য গ্রামে চলে যায়। তো তখন হতো কি, মানে গ্রামাঞ্চলে কোনো একটা জিনিস যদি একটা গ্রামের মধ্যে হয়, সেই ঘটনাটা বা সেই কাহিনীটা অন্য গ্রামে যেতে খুব বেশি সময় লাগতো না। তো এভাবে সেই সময়ও মানে কাহিনীটা খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং আশেপাশের আরও কয়েক গ্রাম থেকে মানুষ ছুটে আসতে থাকে রাতের বেলা। এবং রাতের বেলায় যেন মানে নদীর পাড়ে মানুষের মেলা বসে যায়। তো যাক মানুষ আসতেছিল, সবাই লাশটা দেখতেছিল এবং এক পর্যায়ে সবাই মানে লাশের মাথাটা খোঁজাখুঁজি করতে থাকে আশেপাশে। এবং এরই মধ্যে সবাই লাশের মাথা খুঁজতে খুঁজতে একজন হঠাৎ করে মানে কিছু দূরে ওই জায়গাটা থেকে মাটির ভিতরে মাথা মানে লাশটা যে পুঁতে রেখেছিল, লাশের মাথার চুলগুলো আসলে উপরে উঠেছিল। তো সেরকম একটা জিনিস দেখতে পায় এবং সেখানে এটা দেখার সাথে সাথে সে চিৎকার দিয়ে ওঠে এবং সবাই সেখানে ছুটে যায় এবং উদ্ধার করে সেই লাশের মাথাটি আর কি। তো লাশের মাথা উদ্ধার হওয়ার পরে লাশটা কার সেটা চিন্তা আর বেশি ব্যাকপেত হয় না। ভিড়ের মধ্যে একজন মানে সেটাকে চিনে পেলে এবং সেই লাশটা ছিল যেই লোকটা চিনে তার চাচাতো বোনের লাশ আর কি। মুহূর্তের মধ্যে মানে সবাই কান্নাকাটিতে ভরে যায়, পুরো জায়গাটা কান্নায় ভরে যায়।
লাশের পরিবারের আহাজারি এবং সব কিছু মিলিয়ে মানে পুরো পরিবেশের বাতাসটাই ভারী হয়ে ওঠে। তো এবার বলে রাখি, মেয়েটির নাম ছিল সালমা, যেই লাশটা পাওয়া গিয়েছিল আর কি। ছোট একটা মেয়ে, সেই বয়স মানে সেই সময় তার বয়স ছিল 17-18 এরকম হবে আর কি। তো সে করেছিল কি, গতকাল সন্ধ্যায় মানে লাশটা পাওয়ার আগের দিন সন্ধ্যায় মানে বাড়িতে মার সাথে ঝগড়া হয় ছোটোখাটো বিষয় নিয়ে। তো তার মা তাকে অনেক বকাবকি করে এবং এক সময় মানে রাগ করে বলে, দূর হ আমার বাড়ি থেকে। তো এরকম একটা কথা যখন বলে, সালমা সেই রাগ করে বা সেই কথাটা শুনে বাড়ি থেকে বের হয়ে যায় এবং বের হয়ে সে আসলে কোন দিকে হাঁটতে থাকে বা কোথায় চলে যায় আর কেউ দেখেনি, এবং সেই রাতের বেলা আর বাড়িও ফেরেনি। তো এরপর থেকে সালমাকে অনেক খোঁজাখুঁজি করা হয়, কিন্তু আসলে সালমার কোথাও পাওয়া যায় না এবং কোথাও তাকে আর পাওয়া যায় নাই। তো এরপর দিনেতে মানে তার লাশ পাওয়া যায়। যাই হোক, একটু পর লাশ নিয়ে যাওয়া হয় সেই গ্রামে যেখানকার লাশ বা যেখানে সালমার বাড়ি ছিল, কিন্তু সেই লাশের জানাজা কেউ দিবে না, এরকম একটা কথা ওঠে। এই নিয়ে মানে এলাকার যে মুরব্বী বা মাতব্বর ছিল, তো তারা সবাই নারাজ, তারা এই লাশের কবরস্থানও দাফন করতে দিবে না এবং কোনো জানাজাও হতে দিবে না। তো সেই সাথে সেই গ্রামের যে মসজিদ ছিল, মসজিদের যে ইমাম ছিল, তিনিও ওই যে মাতব্বর ছিল, এলাকার যে কর্তা ব্যক্তিরা ছিল তাদের সাথেই তাল মিলাই তো জানাজার নামাজ তিনি পড়াননি। তো এক সময় কি হয়, বাধ্য হয়ে মানে সালমার যে ফ্যামিলি ছিল, তার 2টা ভাই ছিল, বড় ভাই এবং আরও একটি ছেলে এলাকার, যার নাম হচ্ছে সাইফুল। তো ওই ছেলেটি ছিল মূলত ওই সালমার ভাইয়ের বন্ধু আর কি। সেও সাথে আসে এবং তারা 3-4 জনে মিলে লাশটা নিয়ে যায় গ্রামের একটু বাইরে একটা জায়গায়, এবং সেখানে গিয়ে তারা একটা জানাজা দিয়ে তারা লাশটাকে দাফন করে। তো দাফন করে একটা জায়গায়, এবং সেই লাশ যেহেতু কবরস্থানে দাফন করার পারমিশন ছিল না, করতে দিচ্ছিল না, তারা পাশে একটা জায়গাতে দাফন করে। ওই জায়গাটার নাম ছিল কদমতল, সেখানে একটা কদম গাছ ছিল আর কি। তো সেখানে সালমাকে দাফন করা হয়। দাফন শেষে সবাই বাসায় চলে আসে এবং এভাবে কয়েকদিন কেটে যায়। সবাই আস্তে আস্তে সালমার কথা ভুলে যেতে শুরু করে আর কি। কিন্তু একটা কথা আছে, আপনারা জানেন, পাপ সেটা তো আসলে ভাবকেও ছাড়ে না। এত সহজে এই ঘটনা শেষ হয় কিভাবে? তো একদিন মসজিদের সেই ইমাম সকালবেলা আজান দেওয়ার জন্য উঠে, তো ঘুম থেকে উঠেই ওনার একটু অভ্যাস ছিল, মানে সকালবেলা ঘুম থেকে উঠে আজান দেওয়ার আগে প্রথমে তিনি একটু হাঁটাহাঁটি করতেন, এদিক সেদিক ব্যায়াম করতেন আর কি, তারপর অজু করে আজান দিতে যেতেন। তো সেই মোতাবেক সেদিনও তিনি ঘুম থেকে উঠেন এবং উঠে তিনি হাঁটতে বের হন আর কি মসজিদের সামনে। তো মসজিদ থেকে হেঁটে মানে একটু দূর যেতে তিনি দেখলেন কে জানে দাঁড়িয়ে আছে কবরস্থানের পাশে। আরও একটু এগিয়ে যেতে তিনি দেখলেন একটা নারী মূর্তি দাঁড়িয়ে আছে সেখানে, এবং তিনি যখন আরও একটু এগিয়ে যায় সেখানে যেতেই তিনি দেখেন নারী মূর্তিটি ওনার দিকে ঘুরে তাকায়, এবং ঘুরে তাকানোর পর হুজুরের দিকে যখন নারী মূর্তিটি মানে লুক দেয়, তিনি দেখেন সেই নারী মূর্তিটি আর কেউ না, সেটা সালমা। তো যার লাশ কয়েকদিন আগেই পাওয়া গিয়েছিল, এবং ইমাম সাহেব এরকম একটা দৃশ্য দেখার পর তিনি বুঝতে পারেন এটা একটা মৃত ব্যক্তি এভাবে এখানে কিভাবে আসলো। তো এরকম একটা দৃশ্য দেখার পর মানে ইমামের আত্মা শুকিয়ে যায়, কলিজার পানি মানে শুকিয়ে যায়। তিনি কি করবেন তিনি বুঝতে পারেন না। তো সেই সময় সালমা একটা কথা বলে ওঠে। সালমা বলে, হুজুর আপনি তো ভালো মানুষ, আপনি আমার জানাজাটা পড়ালেন না, আমার জানাজাটা পড়ালে কি হতো? তো এই কথা বলার সাথে সাথে মানে হুজুর আর মানে কিছু মনে করতে পারেন না, আসলে হুজুর ওইখানেই সেন্সলেস হয়ে পড়েছেন আর কি। তো ওনাকে সকালবেলা মুসল্লিরা মানে যখন মসজিদে আসছিল, তো ওনারা সবাই মিলে উদ্ধার করেন কবরস্থানের পাশে অচেতন অবস্থায়। তো জ্ঞান ফিরতেই তিনি খেয়াল করেন ওনার সব কিছু ঠিক আছে, কিন্তু ওনার যে লেফট সাইড বাম পাশ সেটা পুরোটাই অবশ হয়ে গিয়েছে, মানে উনি প্যারালাইজড হয়ে গিয়েছেন। তো এই ঘটনাতে এলাকার মোটামুটি সবাই একটা ধাক্কা খায় এবং সবাই একটু ভয় পেয়ে যায়। সবাই এটা নিয়ে বলাবলি করতে থাকে যে সালমার আত্মা গ্রামে ঘোরাঘুরি করতেছে, সবাইকে ভয় দেখাচ্ছে। তো এই কথা যখন গ্রামের মধ্যে উঠে যায়, সন্ধ্যা হলেই মানে এই ভয়ে সবাই মানে ঘর থেকে আর কেউ বের হতো না। পুরো গ্রামের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। এমনকি মানুষের যদি প্রয়োজনও থাকতো তাও মানুষ সন্ধ্যার সময় বাইরে যেতে চাইতো না। তো সব কিছু মিলিয়ে এরকম ভয়ঙ্কর একটা পরিবেশ বিরাজ করতেছিল সেই গ্রামের মধ্যে। এবং এর কিছুদিন যেতে না যেতে আরও একটি ঘটনা ঘটে, এবং সেই ঘটনাটি ঘটে সেদিন লাশ নিয়ে আসার পর জানাজার নামাজে যারা
বাধা দিয়েছিল। তাদের মধ্যে মূলত 3 জন ছিল আর কি। তার মধ্যে 2 জন হচ্ছে গ্রামের মাতব্বর টাইপের লোক, মানে একটু কি বলে অবস্থা সম্পন্ন পরিবারের, এবং আরেকজন ছিল সেই মসজিদের ইমাম। তো সেই 2 জনের একজনের নাম ছিল সালাম। তো সালাম সেদিন রাতে মানে বাড়ি ফিরতেছিল। সে আসলে গিয়েছিল একটা দাওয়াতে, দূরে একটা মানে গ্রামের মধ্যে বেড়াতে আর কি। তো সেই আত্মীয়ের বাড়ি থেকে দাওয়াত শেষ করে সালাম বাড়ি ফিরতেছিল। রাত মোটামুটি বেশ গভীর। তখন গ্রামের কাছাকাছি আসতে সালাম খেয়াল করে গ্রামের একটা বাড়িতেও কোনো আলো নাই, কোনো প্রদীপ জ্বলতেছে না, সবাই ঘুমাচ্ছে, পুরো গ্রামটাই জানি শুনশান, এরকম একটা অবস্থা। তো আসলে সেই সময় প্রথমের দিকে সালামের মাথায় ছিল না গ্রামে সালমার লাশ নিয়ে সবাই মানে ভয় পাচ্ছে, ভয় কাজ করতেছিল সে সময়ে। তো এই কথাটি তার মানে প্রথমের দিকে মাথায় না থাকলেও হঠাৎ করে মাথায় আসে ঠিক তখনই, মানে সেই যেই রাস্তাটা দিয়ে আসতেছিল সেই রাস্তাটা আসলে ছিল সেই কদম গাছতলার পাশ দিয়ে যেখানে সালমাকে দাফন করা হয়েছিল আর কি। তো সেই জায়গাতে আসতেই মানে সালামের সব কিছু মনে পড়ে যায়, এবং মুহূর্তের মধ্যে সালামের যে অন্তরাত্মা ছিল মানে সেটা কেঁপে ওঠে। তো এত ভয় পায় সালাম, সেই ভয়ে মানে দ্রুত পায়ে আগাতে থাকে সামনের দিকে। তার মনে হচ্ছিল যেন বাড়ি পৌঁছাতে পারলে সে জানে বাঁচে আর কি। কিন্তু সে আসলে জানতো না সালমা তার জন্য অপেক্ষা করতেছে, বা সালমার যে আত্মা সেটা তার সামনে আসতে যাচ্ছে। তো কিছু দূর আগাতেই সালাম দেখে একটা খেজুর গাছের পাশ থেকে একটা নারী মূর্তি বের হয়, এবং নারী মূর্তিটি বের হয়ে আস্তে আস্তে মানে তার দিকে আসতেছে। তো এটা দেখার সাথে সাথে সালামের আর বুঝতে বাকি থাকে না এটা সালমা, এবং সালমার সামনেই সে পড়ে গিয়েছে। কিন্তু সালাম কিভাবে সেখান থেকে পালাবে বা দৌড়ে চলে যাবে সেটা আসলে তার জ্ঞান বা তার মাথার মধ্যে ছিল না। তার পায়ের গতি সেটা যেন কমে আসছিল, এবং দৌড়ানোর যে শক্তিটুকু তার মধ্যে ছিল সেটাও সে আসলে নিজের মধ্যে আর পাচ্ছিল না। তারপরেও সে প্রাণপণে সেখান থেকে দৌড়ানোর চেষ্টা করে এবং দৌড়াতে থাকে। তো দৌড়াতে দৌড়াতে সালাম যখন বেশ কিছু দূর চলে আসে ঠিক তখনই সে একটা ডাক শুনতে পায় পেছন থেকে। তখন সেই সালমার কণ্ঠে সেই নারী মূর্তি তাকে বলে, আমার মাথাটা এইভাবে কাটার কি দরকার ছিল। তো সালমার কণ্ঠে এই কথাগুলা সালাম শুনতে পায় স্পষ্ট, এবং এরপরে সালাম কিভাবে বাড়ি পৌঁছায় সে নিজেও জানে না। শুধু এতটুকুই মনে আছে, বাড়ির দরজা যে ছিল সদর দরজা, সেখানে গিয়েই সে একটা হোঁচট খায় এবং হোঁচটকে পড়ে যায়। তো পরদিন যখন তার জ্ঞান ফিরে, সে বেডে শুয়ে আছে এবং চারপাশে তার বাড়ির সবাই বসে আছে। জিজ্ঞেস করে তাকে কি হয়েছিল রাতের বেলা। তখন সালাম সবাইকে বলে পুরো কাহিনীটি, সে কি দেখেছিল রাতের বেলা, এবং সালমা যে তার পথ আঁকলে দাঁড়িয়েছিল সেটাও বলে আর কি। তো এগুলা বলার পর সেই সাথে মানে সালাম একটা জিনিস খেয়াল করে, সে তার বাম পাশ মানে নাড়াতে পারতেছে না, তার যে বাম সাইডটা ছিল সেটা আসলে পুরোপুরি প্যারালাইজড হয়ে গিয়েছে। তো এরকম একটা অবস্থা দেখার পর সালামের বাড়ির মধ্যে কান্নাকাটি পড়ে যায়, এবং এই কথাটা মানে মুহূর্তের মধ্যে পুরো গ্রামের মধ্যে ছড়িয়ে যায়। তো গ্রামে যখন এই কথাটি ছড়িয়ে যায় সবার আসলে আর বুঝতে বাকি থাকে না তাদের এই পরিণতি কেন বা তাদের এই অবস্থা কেন। নিশ্চয়ই তারা সালমার লাশ নিয়ে এরকম করেছিল, এবং তারা যে এই কি বলে গর্হিত কাজটা করেছিল সেটার ফল। তো এইভাবে মানে এই কথাগুলো ছড়িয়ে যাওয়ার পর এবং পরপর 2 জন মানুষের সাথে এরকম ঘটনা ঘটার পর গ্রামে আরও বেশি ভয় বিরাজ করতে থাকে, এবং গ্রামের যে গ্রামবাসী ছিল তারা আরও বেশি ভয় পেয়ে যায়। তো তারা এত বেশি আতঙ্কিত হয়ে যায়, তারা মানে ঘর থেকে সন্ধ্যার পর বের হওয়া একদম অফ করে দেয়, এবং মানে দরকার পড়ুক বা দরকার নাই থাকুক কোনোভাবে তারা বাড়ি থেকে বের হতো না। তো সেই সাথে ওই দিন যে সালাম এবং ইমামের সাথে আরও একজন লোক ছিল, মানে সালমার লাশ নিয়ে কাহিনী করেছিল আর কি। তো সেই লোকটি গ্রামের যে মাতব্বর টাইপের, সেই লোকটাও আসলে মানে খুব ভয় পেয়ে যায়, এবং তিনি এত বেশি আতঙ্কিত হয়ে পড়েন, তিনি চিন্তা করেন মানে 2 জনের সাথে যেহেতু এরকম কিছু ঘটেছে, ওনার সাথেও এরকম কিছু ঘটতে পারে। তো এই ভেবে উনি রাতের বেলা টোটালি বাইরে যাওয়া অফ করে দেন, এবং যদিও বাইরে যেতেন মাঝে মধ্যে সাথে তিনি 2-3 জন মানুষ বা 2-3 জন বডিগার্ড সাথে নিয়ে যেতেন। যেহেতু উনি খুব অবস্থা সম্পন্ন মানুষ ছিলেন এবং গ্রামের মাতব্বর ছিলেন, সেহেতু তিনি বাসার আশেপাশেও রাতের বেলা পাহারা দেওয়ার জন্য মানুষ রেখে দেন। তো সকাল বিকাল এভাবে পাহারা দিতে থাকে, এবং সেই সাথে তিনি হুজুর নিয়ে আসেন, বাড়ির মধ্যে বিভিন্ন কবিরাজ নিয়ে আসেন, তাদেরকে বাড়ির মধ্যে এনে তিনি বাড়ি বন্ধ করে দেন, যাতে মানে সেই সালমার আত্মা বা সেই জিনিসটা তাদের বাড়ির ভিতর ঢুকতে না পারে। তো
তো আরও কিছু রিচুয়াল তিনি করেন যাতে উনি পুরো বাড়িটাই সেভ করতে পারেন আর কি। কিন্তু আসলে কে জানতো এত কিছুর পরেও ওনার সাথে এমন কিছু করতে যাচ্ছে যেটা পুরো গ্রামবাসীকে মানে আরও বেশি আতঙ্কিত করবে এবং আরও বেশি অবাক করে দিবে। তো এইভাবে মানে সব ব্যবস্থা নেওয়ার পর আরও কয়েকদিন কেটে যায় এবং তেমন আর কোনো কিছুই ঘটেনি। তো এরকম যখন কোনো কিছু ঘটেনি, সেই মাতব্বর টাইপের লোকটা তিনিও আস্তে আস্তে ব্যাপারটাকে স্বাভাবিকভাবে নিতে থাকেন এবং তিনি চিন্তা করেন হয়তো আর কোনো কিছু ঘটবে না বা কোনো কিছু হবে না, এবং ওনার মধ্যে যে ভয়টা ছিল সেটা কেটে যেতে থাকে। আস্তে আস্তে তিনি সাহস ফিরে পেতে থাকেন। তো এরকম চিন্তা করতে করতে উনি স্বাভাবিক একটু হচ্ছিলেন আগের চেয়ে, কিন্তু তারপরও মানে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতেছিলেন যাতে ওনার সাথে কোনো কিছু না ঘটে এবং উনি কোনোভাবে মানে বিপদে না পড়েন। তো এইরকম এক রাতের ঘটনা, সেদিন খুব গরম পড়তেছিল, যার কারণে সেই মাতব্বর টাইপের লোকটা, আচ্ছা যাক আমরা তাকে মাতব্বর সাহেব ধরলাম, তো মাতব্বর সাহেব চিন্তা করেন তিনি রাতে ঘুমাবেন তাদের বাড়ির পেছনে যে বারান্দা ছিল সেখানেই। তো সেই ভেবে তিনি সেখানে ঘুমানোর ব্যবস্থা করেন, আর ঘরের যে দরজাটা ছিল সেটা তিনি হালকা করে খুলে দিয়ে দেন যাতে একটু হালকা বাতাস ঘরের মধ্যে ঢুকতে পারে। তো এইভাবে তিনি শুয়ে পড়েন এবং শুয়ে থাকতে থাকতে এক সময় কখন যে তিনি ঘুমিয়ে যান তিনি খেয়াল করতে পারেননি। ওনার যখন ঘুমটা ভাঙে তখন তিনি খেয়াল করেন খুব ঠান্ডা লাগতেছে ওনার, মানে শীতে তিনি এক প্রকার কাঁপতেছেন আর কি, পুরো ঘরটাই ফ্রিজের মতো ঠান্ডা হয়ে আছে। তো তিনি ঘুম আর হালকা জাগা এরকম অবস্থায় পাশে কোনো খাতা বা কম্বল আছে কিনা সেটা হাতড়াতে থাকেন, কিন্তু হাতড়াতে তিনি কোনো খাতা বা কম্বল পাচ্ছিলেন না। এবং এমন সময় একটা ডাক তিনি শুনতে পান, কেউ জানি ওনার নাম ধরে ঘরের বাইরে থেকে ডাকতেছে। তো ঘরের বাইরে থেকে এরকম ডাকটা শুনে উনি আসলে বুঝতে পারেন না কে ওনাকে ডাকতেছে, কারণ ডাকটা যদি ওনার বাড়ির কেউ ডাকতো বা কারো ডাক হতো তিনি সেটা চিনতে পারতেন এবং ওনার কাছে মনে হচ্ছিল না এটা কোনো পরিচিত কণ্ঠ। তবে ডাকটা উপেক্ষা যে করবে বা ওই ডাকটাতে সাড়া দিবেন না সেই ক্ষমতাটা উনি হারিয়ে ফেলেন। কয়েকবার ডাকার পরে উনি নিজের অজান্তেই উঠে বসেন বেড থেকে এবং আস্তে আস্তে রুম থেকে বের হতে থাকেন। তো বের হয়ে তিনি সোজা যে মানে ডাকটা আসতেছিল সেই ডাকটা অনুসরণ করে আগাতে থাকেন। একসময় তিনি দেখলেন ডাকটা আসতেছে বাড়ির পিছনে যে নারিকেল গাছটা ছিল সেই নারিকেল গাছের পাশ থেকে। তো উনি সম্মোহিতের মতো সেখানে চলে যান হেঁটে হেঁটে এবং গিয়ে দেখেন সাদা শাড়ি পরিহিতা একটা নারী মূর্তি সেখানে দাঁড়িয়ে আছে, এবং মুহূর্তের মধ্যে উনি চিনে পেলেন সেই নারী মূর্তিটা আসলে আর কেউ না, সেটা সালমা। তো সালমাকে এরকম অবস্থায় দেখে সেই মাতব্বর সাহেব তিনি একদম স্ট্যাচু হয়ে যান, ভয়ে পাথরের মতো হয়ে যান। তো তিনি দেখেন সালমা খালি ওনার দিকে তাকিয়ে পৈশাচিকভাবে হাসতেছে আর বলতেছে, মাতব্বর তুই আসলি, চল আমার সাথে। তো এরকম মানে খুব ব্যঙ্গ একটা ভঙ্গিতে ওনাকে এরকম করে বলতেছে আর হাসতেছে, মানে বিকৃত একটা ভঙ্গিতে। তো এরকম একটা সিচুয়েশন বা এরকম একটা দৃশ্য দেখার পর মাতব্বর সাহেব আর নিজেকে ধরে রাখতে পারেননি। উনি একটা চিৎকার দিয়ে জোরে মানে একটা চিৎকার দিয়ে সেই নারিকেল গাছের পাশেই অজ্ঞান হয়ে পড়ে যান। তো ওনার জ্ঞান ফিরে মানে ওনার ফ্যামিলির লোকজন বলতেছিল আর কি প্রায় 2 দিন পরে, টানা 2 দিন তিনি অজ্ঞান ছিলেন। এবং জ্ঞান ফেরার পরে তিনি এইসব কথা সবাইকে খুলে বলেন তিনি কি দেখেছিলেন, সেই সাথে তিনি কিছু সত্য কথা মানে সবার সাথে শেয়ার করেন। আসলে সেই কাহিনীগুলো হচ্ছে সেদিন রাতে সালমা যখন বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল, সে একা একা হাঁটতেছিল নদীর পাড় দিয়ে, এবং সেই রাতে সালমাকে একা নদীর পাড়ে পেয়ে সালাম ধরে নিয়ে যায় নদীর পাড়ে এবং জোরপূর্বক তাকে দর্শন করে। তো দর্শন করার পর এই ঘটনা গ্রামে ছড়িয়ে যাবে বা তার বিচার হবে এটা ভেবে সে এক সময় সালমাকে খুন করে, এবং খুন করার পর তার লাশ 2 টুকরা করে মানে তার মাথা আলাদা করে সে বালিচরের মধ্যে পুঁতে ফেলে। তো এরপরে সালাম সোজাসুজি চলে আসে মাতব্বরের কাছে, এমন মাতব্বরের কাছে আসে পুরো কাহিনীটি বলে সে যে কি করেছে, এবং মাতব্বরের কাছে হেল্প চাইতে থাকে এই বিষয়ে আর কি। তো মাতব্বরের সাথে যেহেতু সালামের ভালো সম্পর্ক ছিল তাই মাতব্বরও পুরো ব্যাপারটা হাইড করে, উল্টা সালমার যে লাশটা ছিল সেটাকে নিয়ে মানে একটা কুৎসার উঠিয়ে দেয়, সেটাকে কবরস্থানে দাফন করতে দেয় না। তো এই ধরনের একটা কাহিনী করে, আপনারা তো শুনলেন। তো এইসব কথা বলার একটু পরে মানে মানে মাতব্বর সবার সাথে শেয়ার করার পর ঘণ্টাখানেকের মধ্যে সেই মাতব্বর সাহেব মারা যায়, এবং এরপর সালমাকে আসলে আর কোনোদিন সেই গ্রামের কেউ দেখেনি।
কিন্তু এই কাহিনীটি পুরো গ্রামের মধ্যে ছড়িয়ে যায় এবং সবাই বুঝতে পারে এই যে তিনজন, তাদের এই পরিণতি এটা একমাত্র তাদের কাজের জন্য এবং তাদের কর্মের ফল। তো এইরকম গর্হিত কাজটা করার জন্য ইমাম সাহেব প্যারালাইজড হন, সালাম প্যারালাইজড হন এবং মাতব্বর সাহেব তো এক সময় মারা যান। তো আসলে এরকম অবিচার বা এই ধরনের অন্যায় কাজ করলে সেটার বিচার কিন্তু হয়, আমরা হয়তো অনেক সময় দেখি, আবার অনেক সময় হয়তো আমাদের দৃষ্টিগোচর হয়। তো যাই হোক, পরে অবশ্য সালামকে পুলিশ ধরে নিয়ে যায় এবং দোষী সাব্যস্ত করে আর কি। এবং এই ছিল ঘটনা রুবেলের পাঠানো। আশা করি আপনারা সবাই এনজয় করেছেন। আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছিল। আপনারা জানি না এটা কিভাবে এনজয় করেছেন, এখানে ভৌতিকতা বা অদ্ভুতুরে কি আছে সেটা আমি জানি না, তবে একটা মানুষ মারা যাওয়ার পরেও বারবার এভাবে ফিরে এসেছিল এবং সবাইকে তার যে তার সাথে যে এরকম অবিচার করেছিল তাদের এরকম করুণ পরিণতি করলো। তো এটা আসলে কোনোভাবে স্বাভাবিক না, এটার মধ্যে কিছুটা অদ্ভুতুরে আছে অবশ্যই। তো আপনাদের কাছে কেমন লাগলো এই ঘটনাটি আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন এবং লাইক বাটনে হিট করুন এখনই যদি হিট না করে থাকেন। সেই সাথে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে যে বেল আইকনটি আছে সেটিতে বাজিয়ে দিন, যাতে আমাদের পরবর্তী এপিসোডগুলো আপনারা কোনোভাবেই মিস না করেন। তো আমি আরও একটি ছোট্ট করে আপনাদের সাথে কাহিনী শেয়ার করব, সেকেন্ড স্টোরি। তো তার আগে ছোট্ট একটা বিরতি নিব 5 সেকেন্ডের, এবং আমার যে সেকেন্ড স্টোরি সেটা নিয়ে আপনাদের কাছে ফিরে আসতেছি। সে পর্যন্ত আমার সাথে থাকুন, ভৌতিকের সাথে থাকুন। ওয়েলকাম ব্যাক টু ভৌতিক ওয়ান মোর টাইম। আমি ফিরে এলাম আরও একটি স্টোরি আপনাদের সাথে শেয়ার করার জন্য, আরও একটি অভিজ্ঞতা আপনাদের শোনানোর জন্য। তো আমি এই যে কাহিনীটি আপনাদের সাথে এখন শেয়ার করব সেটি আমি মূলত পেয়েছি আমাদের ইমেইলে, এবং একজন আমাকে লিখে পাঠিয়েছেন আর কি। তো তার নাম হচ্ছে সোহান। তো সোহান যেভাবে লিখে পাঠিয়েছেন ঠিক সেভাবে আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং তিনি এই কাহিনীটির মূল উৎস বা তিনি কোথায় থেকে কালেক্ট করেছেন সেগুলা কোনো কিছুই উল্লেখ করেননি, নাম এবং জায়গার কোনো কিছুই তিনি এখানে লিখে জানাননি আর কি। যাই হোক, আমরা ধরে নিলাম কোনো একটা মেডিকেলের ঘটনা এবং কিছু স্টুডেন্টদের সাথে ঘটা একটা ঘটনা এবং তাদের কাছ থেকে শোনা আর কি। যাই হোক, কোনো একটা মেডিকেলের কিছু স্টুডেন্ট, তাদের আসলে কিছু লাশের দরকার পড়ে তাদের প্র্যাকটিক্যাল কাজ কারবারগুলোর জন্য আর কি। তো মূলত এই ধরনের লাশের দরকার পড়লে তারা বেওয়ারিশ লাশগুলো কালেক্ট করে এবং এগুলা দিয়ে তারা তাদের প্র্যাকটিক্যাল কাজগুলো অনেক সময় করে আর কি। তো এরকম লাশের যখন দরকার পড়ে তারা মূলত 3-4টা লাশ জোগাড় করে ফেলে, এবং একটা লাশ তাদের আরও বেশি লাগতেছিল, সেটা আসলে তারা কোনোভাবেই জোগাড় করতে পারতেছিল না। তো তারা সেই মেডিকেলের যে ডোম ছিল সেই মেডিকেলের ডোমকে খবরটা দেয় এবং বলে একটা লাশ তাদেরকে জোগাড় করে দিতে, এবং সেজন্য তাকে একটা ভালো অ্যামাউন্ট অফার করে তাকে দিবে আর কি। তো এই অফারের কথা শুনে টাকার অঙ্কের কথা শুনে সেই ডোম সে খুব লোভে পড়ে যায় এবং সে আসলে লাশ খুঁজতে থাকে, কিন্তু তার হাতে সেই মুহূর্তে কোনো বেওয়ারিশ লাশ ছিল না। তারপরেও সে ভাবতে থাকে কীভাবে একটা লাশ জোগাড় করা যায়, কারণ সে যে টাকার কথাটা শুনেছিল সেটা লোভে সে পাগল হয়ে গিয়েছিল। তো এরকম চিন্তা করতে করতে সে একসময় চিন্তা করে, সে তো সকালবেলায় একটা লাশ খালাস করেছিল এবং সেই লাশটা তো আজকেই কবরস্থ করা হয়। তো তিনি জানতেন আসলে সেটা কোন এলাকার লাশ, এবং তিনি চিন্তা করেন একসময় সেই লাশটা তিনি তুলে নিয়ে আসবেন। তো এইরকম ভয়ঙ্কর একটা সিদ্ধান্ত নেওয়ার পর তিনি সাথে একজন অ্যাসিস্ট্যান্টকে সাথে নেন, যদিও সেই অ্যাসিস্ট্যান্টকে তিনি বলেন যে এরকম একটা কাজ তিনি করবেন, এবং সেই অ্যাসিস্ট্যান্ট খুবই ভয় পাচ্ছিল এবং সে বলতেছিল ওস্তাদ এই কাজটা আসলে করা উচিত হবে না এবং এটা খুব ভালো একটা কাজ না। তাছাড়া সেই অ্যাসিস্ট্যান্ট বলে যে এই কবরস্থান আমরা যাবো আর কি, সেই কবরস্থানটা নিয়েও অনেক খারাপ কথা প্রচলিত আছে, সো আমার মনে হয় না আমাদের সেখানে যাওয়াটা উচিত হবে। কিন্তু সেই যে ডোম ছিল সে আসলে কোনো কিছুর পাত্তা দেয় না, সে বলে তুই চুপ থাক, আমরা ভালো একটা অ্যামাউন্ট পাবো, তুই আমার সাথে চল, তোর কোনো কিছু করতে হবে না, তুই খালি দাঁড়িয়ে থাকবি, বাকিটা আমি করব। তো তারা সেখানে যাওয়ার জন্য সব কিছু প্রস্তুত করে, সাথে কিছু জিনিসপত্র নিয়ে নেয়, ওই যে মাটি করার যে শাবল ছিল আর কি ওই টাইপসের, এবং তারা কিছু মদ খেয়ে নেয়, ড্রিঙ্কস করে। তো সাধারণত আপনারা জানেন ডোমরা সবসময় ড্রিঙ্কস করে, তো সেভাবেই সেদিনও সে ড্রিঙ্কস করে নেয়, খুব ভালো করে ড্রিঙ্ক করে। তো ড্রিঙ্কস করার পর সে বাসা থেকে বের হয় এবং বাসা থেকে বের হয়ে তার যে অ্যাসিস্ট্যান্ট ছিল তাকে নিয়ে একসময় হাঁটতে হাঁটতে সেই কবরস্থানে চলে যায়, এবং কবরস্থানে গিয়ে সেই যে লাশটা যেখানে দাপন করা হয়েছিল সেটা আসলে তাদের খুঁজে পেতে খুব একটা সময় লাগে না, কারণ নতুন কবর, এবং সেটা তারা অল্প কিছুক্ষণের মধ্যেই পেয়ে যায়।
তো তারা সেই নতুন কবরের পাশে যায় এবং ডোম সেই আস্তে আস্তে কবরটা কুড়ার চেষ্টা করে এবং সে একসময় মাটি কোপাতে থাকে এবং মাটি কোপাতে কোপাতে তার যে অ্যাসিস্ট্যান্ট ছিল সে একটা জিনিস খেয়াল করে, তাদের আশেপাশে যে কবরগুলা ছিল সেগুলোর মধ্যেও যে মাটি ছিল সেই মাটিগুলাও মানে এদিকে ডোম নতুন কবরটা থেকে মাটি তুলতেছিল এবং সেই সাথে পাশে যে কবরগুলা ছিল অন্য অন্য কবর সেগুলা থেকেও আপনা আপনি মাটি উপরের দিকে উঠে যাচ্ছিল। তো এরকম একটা অবস্থা দেখার পর বা দৃশ্য দেখার পর সেই যে অ্যাসিস্ট্যান্ট সে খুব বেশি ভয় পেয়ে যায় এবং সে কিন্তু খুব বেশি মাতাল ছিল না, যদিও ডোম যে ছিল সে মানে খুব ড্রাঙ্ক ছিল, খুব ড্রিঙ্কস করেছিল আর কি, কিন্তু অ্যাসিস্ট্যান্ট যে ছিল সে খুব বেশি করেনি, যার কারণে সে সব স্বাভাবিক দেখতেছিল এবং সব কিছু মানে খুব মানে সুস্থভাবেই দেখতেছিল। তো এরকম একটা দৃশ্য দেখার পর সে তার ওস্তাদকে বা ডোমকে বলে, ওস্তাদ আমি আর এখানে থাকবো না, আপনি থাকলে থাকেন, আমি যাইতেছি গা। এই বলে সে সেখান থেকে মানে জেরে একটা দৌড় দেয় এবং দৌড় দেওয়ার পর সেই ডোম তাকে কয়েকবার ডাকে কিন্তু সে চলে যায় আসলে, আর পেছনে ফিরে তাকায়নি। এবং এই জিনিসগুলা ঘটার পরেও ডোম সে তার কাজগুলা করতে থাকে এবং সে কোনোভাবে মানে খবর খোঁড়াটা বন্ধ করে না এবং সে খবর খুঁজতে খুঁজতে একসময় পুরা মাটি সবগুলা সরিয়ে ফেলে এবং সে দেখে নিচে একটা লাশ শুয়ে আছে আর কি খবরের মধ্যে। তো একসময় সে আস্তে করে খবরের নিচে নামে এবং লাশটাকে তোলার চেষ্টা করে। তো লাশটা নিয়ে সে যখন মানে ওপরে চলে আসে সে দেখে সেই লাশটা মুহূর্তের মধ্যেই মানে শোয়া ছিল, সেই শোয়া থেকে দাম করে মানে উঠে বসে এবং উঠে বসে মানে খুব জল একটা চোখেও ওর দিকে তাকায়। তো ডোম মানে ড্রাঙ্ক ছিল যার কারণে সে প্রথমের দিকে বুঝতে পারে না কী হচ্ছিল তার সাথে, কিন্তু একটু পরে সে খেয়াল করে মানে সে যেটা দেখতেছে বা তার সামনে যে লাশটা বসে আছে সেটা তো কোনোভাবেই স্বাভাবিক না, কারণ লাশ তো কোনোদিন উঠে বসতে পারে না। তো এইবার মানে ডোমের হোঁশ ফিরে সে চিন্তা করে সে ভয়ে মানে সেখান থেকে দৌড়ে পালাবে, কিন্তু সে যে পালাতে যাবে তখনই সেই লাশটা সে মানে কপ করে মানে ডোমের হাতটা ধরে বসে এবং হাতটা এত জোরে ধরে ডোমের যতটুকু মনে আছে আর কি, সে খুব শক্তিশালী লোক ছিল এবং অনেক খুব মানে তার গায়ে অনেক পাওয়ার ছিল আর কি, কিন্তু লাশটা এক হাতেই তার হাতটা ধরে রাখে, সে কোনোভাবেই সেখান থেকে আসলে পালাতে পারতেছিল না। তো এরকম যখন হয় ডোম একসময় ভয়ে বা আতঙ্কে একসময় চিৎকার দিয়ে মানে অজ্ঞান হয়ে পড়ে যায়। তো এরপর আর কোনো কিছু মনে নাই। পরদিন ডোমের হোঁশ ফিরে আর কি, সে দেখে তাকে কিছু মানুষজন কবরস্থানের পাশ থেকে উদ্ধার করে তাকে হোঁশ ফিরায়। তো এরপর ডোম চলে আসে বাসায় এবং বাসায় আসার পর সে মানে খুব দেখে তার গায়ের মধ্যে জ্বর চলে এসেছে। তো খুব জ্বরে ভুগতে থাকে, শরীরে প্রচণ্ড টেম্পারেচার, এবং এভাবে 3-4 দিন যাওয়ার পর সামহাও সেই ডোম মানে আসলে উন্মাদের মতো হয়ে যায় এবং জ্বরের গোড়েই সে প্রলাপ বকতে থাকে এবং প্রলাপ বকতে বকতে একটা সময় দেখা যায় সপ্তাহখানেক পরে সে একটা মানে সম্পূর্ণ একজন উন্মাদ লোক বা একজন পাগলে পরিণত হয়েছে। তো এই কাহিনীটি মূলত পরবর্তীতে সবার কাছে ছড়িয়ে যায় সেই অ্যাসিস্ট্যান্ট যে ছিল তার মাধ্যমে, এবং সেই ডোম এরপর পাগল অবস্থায় অনেক দিন বেঁচে ছিল, পরবর্তীতে সে মারা যায় আর কি। তো এই কাহিনীটি আসলে খুব ভয়ঙ্করও বলা যায় এবং খুব মর্মান্তিক বলা যায়। তো আজকের দুইটি কাহিনী খুব ইন্টারেস্টিং এবং মর্মান্তিক, সেই সাথে এবং শিক্ষণীয় বলা যায় যে এই ধরনের কাজগুলা কোনোভাবেই করা উচিত না। কোনো ধরনের পাপ কাজ করলে সেটার ফল কিন্তু আসলে টুডে অর টুমরো আমাদের পেতে হবে। তো আমরা পাশাপাশি মানে ভয়ের পাশাপাশি এই গল্পগুলা বা কাহিনীগুলা থেকে কিছু শিক্ষা নিতে পারলাম এবং আশা করি আপনারা সবাই খুব এনজয় করেছেন। আপনাদের মতামত জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে, এবং সেই সাথে জানাবেন আপনারা কোন ধরনের স্টোরি বা ঘটনা শুনতে চান ফিউচারে। তো আমরা চেষ্টা করব সেই ধরনের কাহিনীগুলো আপনাদের কাছে নিয়ে আসার জন্য আর কি। তো আজকের মতো ভৌতিকের এতটুকুই আয়োজন এবং এতটুকুই আপনাদের কাছে বলার ছিল। আমি পরবর্তী এপিসোডে আবারও কিছু নতুন অভিজ্ঞতা নিয়ে আপনাদের কাছে চলে আসব। সেই পর্যন্ত ভৌতিকের সাথে থাকুন এবং বেশি বেশি সাবস্ক্রাইব করুন, বেশি বেশি শেয়ার করুন, যাতে আমাদের ভৌতিক পরিবারটি আরও বড় হয় এবং আরও বেশি মানুষ আমাদের কাহিনীগুলো শুনতে পারে। তো আপনাদের কাছে এটাই আমার ওয়ান অ্যান্ড অনলি রিকোয়েস্ট। আশা করি আপনারা সবসময়ের মতো সেটি রাখবেন এবং সবসময় ভৌতিককে সাপোর্ট দিয়ে যাবেন। তো আমি চলে যাব আজকের মতো, বিদায় নেওয়ার পালা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় ভৌতিকের সাথে থাকবেন। আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।